প্রবাদে বলে না, সেই তো নথ খসালি মিছামিছি লোক হাসালি। আমি আসলে অত কথা বলতেও পারি না, কারণ আমার এত বেশি শত্রু আমি হয়তোবা মনের অজান্তে জন্ম দিয়ে ফেলেছি সত্য কথা বলার জন্য। তারপরেও তো থেমে থাকতে পারি না। আমরা এই যে গত 2-3 মাস যা দেখলাম জিল্লুর ভাই, কত লোক সরকার গঠন করে ফেলছে, মন্ত্রী পরিষদ গঠন করে ফেলছে, কে মন্ত্রী হচ্ছে কে হচ্ছে না, বিএনপি কি ঘোড়ার ডিম, কিচ্ছু হবে না। যে অবস্থা, বিদেশিরা আমাদের সঙ্গে দেখা করতে আসে, আমাদেরকে এই বলে ওই বলে। এখন আমার কথা হলো, কি এমন হয়ে গেল এই 1-2 মাসে যে নিজ থেকে এই ধরনের অফারটা যে কোনো রাজনীতিতে অফার কোনো ব্যাপার না, এটা হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু কি এমন রাষ্ট্রের অদৃশ্যে কি এমন হয়ে গেল যে নিজ থেকে এই কথা বলা যে আমরা চলেন 5 বছর একসাথে থাকি। বিএনপি তো 5 বছর একসাথে থাকতে নিষেধ করে নাই। 5 বছর কেন, বিগত 20 বছর 25 বছর এত সমস্যা মাথায় রেখে, এত বদনাম মাথায় রেখে বিএনপি যদি চলতে পেরেছে, তাহলে এই 5ই আগস্টের পরে কি এমন হলো যে বিএনপি হঠাৎ করে অস্পৃশ্য হয়ে গেল এবং বিভিন্নভাবে বিএনপিকে কথা বলার জন্য, বিএনপিকে সমস্যায় ফেলার জন্য বিভিন্ন বটবাহিনী সৃষ্টি করে, বিভিন্নভাবে ঘায়েল করে, নট অনলি বিএনপি, দেশটাই কেমন জানি হয়ে গেছে। আজকে একটা সত্য কথা সত্যভাবে বলা যায় না, একটা রাজনীতির কথা রাজনৈতিকভাবে বলা যায় না। মনে হয় কখন যেন কার কী হয়ে যায়। যে মানুষটা সবচেয়ে বেশি, বলে না যে অন্ধ আজ সবচেয়ে চোখে বেশি দেখে আজ, তো এরকম অন্ধরা দাপট খাটাচ্ছে, আর যারা চোখে দেখে তারা ঘরে গিয়ে ঘাপটি মেরে বসে থাকতে বাধ্য হচ্ছে। সময়টা এত বেশি অসময়, যে এই অসময়টায় আমার মনে হয় বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করে, লাইক আপনাদের মতো আপনার মতো, তাদের আসলে মাঠে নামা উচিত। বিভিন্ন বুদ্ধিজীবী, আমি একটা এক্সাম্পল না দিয়েই পারি না। একজন নুরুল কবিরকে যেভাবে হেনস্থা করা হলো, যেভাবে তাকে শেখ হাসিনা বানায় ফেলা হলো, আমার কথা হেনস্থার যে কেউ হতে পারে, আমিও হতে পারি, হইও, হ্যাঁ, বাট যে মানুষটা 17 বছর বলে গেল, অনেকেই মনে করতো যে সে বিএনপির লোক, কারণ সরকারের বিরুদ্ধে কথা বললে বিএনপির পক্ষে যায়। বিএনপিও কেউ মনে করতো, আসলে তো তা না, সে তার মতো লোক, সে যেটা ছাত্র অবস্থা থেকে যেটাকে ধারণ করতো সেই জায়গাতেই আছে, সত্য কথা বলে। তো সেই জায়গায় এই মানুষগুলোকে যারা রাজাকার বানায় দিল, এই প্রজন্মের রাজাকার, এই সময়টায় আপনার যখন এই অফারটা আসে, এটা কেউ কিন্তু আমি সহজভাবে নিতে পারি না। আমার মনে হচ্ছে যে কোথাও কোনো সমস্যা আরও দানা বেঁধে আছে। সামনে নির্বাচনকে সামনে রেখে, মানে টোপ বা ট্র্যাপ জাতীয় কিছু একটা, হ্যাঁ, এই যে টোপ বা ট্র্যাপ জাতীয় জিনিসটা, এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস। এবং আরও কিছু আমার কাছে অসামঞ্জস্য লাগছে। সরকারি প্রশাসনকে অতিরিক্ত খাতির যত্ন করা, এটা কিন্তু আমার কাছে, আমি বহুদিন সরকারি দল বিরোধী দল সামনে থেকে দেখেছি। আমি খুব বড় নেতা না, কিন্তু কেন জানি আমি সামনে থেকে দেখার আমার সবসময় সৌভাগ্য ছিল। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, তার আশেপাশেই ঘুরঘুর করতাম, ছিলাম, বা প্রয়োজনে কাজে তার সামনে যেতাম। তো রাষ্ট্রের অনেক কিছু আমি দেখেছি। আজকের এই সময়টা কিন্তু আমার কাছে একটু খটকা লাগছে, যে আমি অখুশি তা বলবো না, এটা যদি সত্যি লিগ্যাল হয়, ভেতর থেকে হয়, আমার খারাপ লাগবে না, ভালো লাগবে। কিন্তু আমরা ফ্যাসিস্টের সময় যে অবস্থাটা দেখেছিলাম, অতি খাতিরটা আমি খুব ভালো চোখে দেখছি না। আপনাদের সঙ্গে সবার সাথে, কারোর সাথে, কিছুদিন জামাতের সাথে, কিছুদিন বিএনপির সাথে, কিছুদিন এনসিপির সাথে, আমি সময় বুঝে, একটা সময় এই 1 বছর 1.5 বছরের মধ্যে বলেন না যে এত একই অঙ্গে এত রূপ, আমরা আমাদের কথার চেয়ে অনেক বেশি কাজ করে একটা এনসিপির 3য় 4র্থ সারির কর্মী বা নেতার কথা। আবার তারপরে দেখলাম জামাত জায়গা মতো সবগুলো স্টেপ বাই স্টেপ, মানে সে তার জায়গায় সেটিং করেছে। আমি বলবো না যে দখল করেছে, আমি বলবো যে সেট করেছে। সুযোগ পেলে কে না করে, আমি হলে আমিও করতাম, আপনি হলে আপনিও করতেন। সেই সেট করেছে। বিএনপি অনেকখানে সেট করতে পারে নাই। বিএনপি মনে করে যে বিএনপি অনেক বড় দল, অনেক কিছু হবে। আসলে
ওই অনেক বড় দল মনে করে অনেক কিছু মানে খেয়াল করে না বা নেগলেক্ট মনের অজান্তে হয়ে যায়। তারপরও আমি দেখেছি যে তাকেও কখনো কখনো চরম খাতির যত্ন করতে। এই খাতির যত্নগুলো কিন্তু আমার কাছে খুব বেশি মানে ইজি মনে হচ্ছে না, আনইজি মনে হচ্ছে। এবং সেই সাথে আমি শেষ করি, সেই সাথে আমি বলতে চাই যে সামনের নির্বাচনটা যদি সঠিকভাবে নির্বাচনটা হয় তাহলে কিন্তু কতটা কি হবে মানে ধৈর্যের সাথে যে সব সিস্টেমেটিক হবে আমি এটা মনে করছি না যদি হয়। তো কারণ আমাদের প্রশাসন থেকে শুরু করে কোনোটাই সিস্টেমের মধ্যে না, আমরা যেটাই চোখ দিয়ে দেখি, কিন্তু আমরা মবটাকে সিস্টেমের মধ্যে দেখছি। তো মব যখন সিস্টেমেটিক হয়ে যায় তখন অনেক কিছুই সিস্টেমের বাইরে চলে যায়, এটাই বলতে চাচ্ছি। আমি আসবো আবার আপনার কাছে জেবুল আমান গানি। দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা আপনার কাছেও যে এই যে জামাত শিবিরের যে এখন বিএনপির কাছে দাবি বা আবদার যে আসুন আমরা সবাই মিলে দেশটা চালাই অন্তত 5 বছরের জন্য, আপনি কিভাবে দেখেন? এক। দ্বিতীয় যেটা অতিরিক্ত প্রশ্ন আপনার জন্য সেটা হচ্ছে যে আপনি নির্বাচন করছেন আমরা জানি, এবং ফিল্ডের অবস্থা আসলে কি মনে হচ্ছে সব মিলিয়ে? নানা রকমের অনিশ্চয়তা আছে, যেমন নীলুফার চৌধুরী মনি যেমন বললেন যে মবই এখন সিস্টেমের অংশ, যেটা সিস্টেমে থাকার কথা সেটা সিস্টেমে নাই। সো এই জায়গাটা থেকে আপনি দীর্ঘদিন তো বিএনপির সঙ্গে আন্দোলন সংগ্রামেও ছিলেন, দল নিয়ে মাঝখানে জোটের মধ্যে নানা রকমের মেরুকরণ হয়েছে, তো সেখানে আপনি নেই। আমি একটু বুঝতে চাই যে আপনার পলিটিক্যাল অবস্থানটাও এই সূত্রে। অনেক ধন্যবাদ আমাকে। আমি বহুদিন পরে আজকে তৃতীয় মাত্রায় আমন্ত্রিত হয়ে খুব ভালো লাগছে। আমি শুরুতেই একটু আমার নির্বাচনী আসনের যারা আছে তাদেরকেও সালাম এবং শুভেচ্ছা জানাতে চাচ্ছি তৃতীয় মাত্রার মাধ্যমে। এবং আরেকটি বিষয়ে আমি সত্যি কথা বলতে যার হাতে খড়ি করেই আমি রাজনীতিতে এসেছি বা যার নেতৃত্বে আমি আমার রাজনীতি শুরু করেছি, তিনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার মৃত্যুর পরে যে অনুভবটা আমাদের অনেকের মধ্যে এসছে, আমি মনে করি শুধুমাত্র বিএনপি নয়, উনি যে সত্যিকার অর্থেই এই দেশের একটি অভিভাবকও নয় শুধু, মানে একটি পিভটাল রোলে সে চলে গিয়েছিল, সেটার উপলব্ধিটা আমাদের অনেকের মধ্যেই এখন আছে। তো আমি আপনার আসনটা, আমার আসন নীলফামারী 1। জি, নীলফামারী 1, ডোমার ডিমলা।